কালো নীল দরজার ওপারে। এই ঘটনাটি তারানাথ তান্ত্রিক নিজেই বলেছিলেন তাঁর জীবনের শেষ দিকে এক শিষ্যকে। তিনি বলেছিলেন, সব ভূত ভয় দেখায় না, কিছু ভূত শুধু ডাকে। হাওড়ার সেই চিঠি। সময়টা 1952 সাল। কলকাতার উপকণ্ঠে বাগবাজারের পুরনো বাড়িতে তখন তারানাথ তান্ত্রিক থাকেন। এক রাতে, ঠিক রাত 2:11 একটা চিঠি আসে। চিঠিটা অদ্ভুত। খাম খুলতেই দেখা গেল কোনো ডাকটিকিট নেই, কোনো প্রেরকের নাম নেই, শুধু ভেতরে লেখা, আপনি যদি আসেন আমি মুক্তি পাব, না এলে এই গ্রামটা আর থাকবে না। হাওড়ার দক্ষিণ প্রান্ত। তারানাথ চিঠিটা পড়ে চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, ও ডাকছে, আর ওর ডাকার মানে ওর সময় শেষ, যে গ্রাম মানচিত্রে নেই। পরদিন ভোরে তারানাথ বেরোলেন, সঙ্গে শুধু একটি ঝোলা, তার ভেতরে তামার তাবিজ, শঙ্খ, একটি কালো পুঁথি আর ছাইভরা ছোট পাত্র। হাওড়ার দক্ষিণে গিয়ে তিনি এক অদ্ভুত গ্রামে পৌঁছালেন। গ্রামের নাম কেউ ঠিক বলতে পারছিল না। কেউ বলল নীলপুর, কেউ বলল দক্ষিণ খোলা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গ্রামটা কোনো সরকারি নথিতে নেই। গ্রামে ঢুকতেই তারানাথ অনুভব করলেন বাতাস ভারী, পাখি নেই, কুকুর ঘেউ ঘেউ করে না, আর সবচেয়ে ভয়ঙ্কর, ছায়াগুলো ঠিকমতো মাটিতে পড়ে না। কালো নীল দরজা। গ্রামের শেষ মাথায় ছিল একটি বাড়ি। দরজাটা অদ্ভুত, কালো, কিন্তু আলো পড়লে নীল দেখায়। দরজার সামনে দাঁড়াতেই তারানাথ থমকে গেলেন, কারণ ভেতর থেকে কেউ ফিসিস করে বলছিল, ঢুকবেন না, উনি আসছেন না, উনি তো আগেই ভেতরে। তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন। দরজায় হাত রাখতেই ঠক, ভেতর থেকে শব্দ এলো, কিন্তু দরজা খোলেনি, বরং দরজার ওপর ধীরে ধীরে ফুটে উঠল একটা হাতের ছাপ। হাতটা মানুষের, কিন্তু আঙুল অস্বাভাবিক লম্বা। তারানাথ ফিসফিস করে বললেন, তুমি বেঁচে নেই, তবু ডাকছ কেন? ভেতর থেকে উত্তর এলো, কারণ আমি একা নই। প্রথম আত্মপ্রকাশ। দরজা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা মেয়ে বসে আছে, চুল মেঝে ছুঁয়েছে, চোখ খোলা, কিন্তু চোখে কোনো মণি নেই। সে তাকিয়ে বলল, আপনি দেরি করে ফেলেছেন তান্ত্রিক বাবু, ওরা 3 জন হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ঘরের কোণে একটার পর একটা ছায়া দাঁড়িয়ে পড়ল। ছায়া, কিন্তু কোনো দেহ নেই। তারানাথ বুঝে গেলেন, এটা কোনো সাধারণ ভূতের কাজ নয়, এটা 3 স্তরের তন্ত্রবাঁধা আত্মা। আর এই বাঁধন খুললে পুরো গ্রামটাই ছায়ার ভিতরে ঢুকে যাবে। তারানাথ তান্ত্রিক পরে বলেছিলেন, ভূতকে ভয় পেতে নেই, কিন্তু যে ভূত নিজের নাম ভুলে গেছে তাকে কখনো একা পাওয়া যায় না। ঘরের ভেতরের শ্বাস। কালো নীল দরজার ঘরটায় ঢুকেই তারানাথ বুঝেন, এটা কোনো সাধারণ ঘর নয়। ঘরের ভেতরে বাতাস নড়ছে, কিন্তু জানালা বন্ধ। মশাল জ্বলছে, কিন্তু আগুনের শিখা ছায়া ফেলছে না। মেয়েটা, যার চোখে মণি নেই, ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে বলল, ওরা দিনে ঘুমোয়, রাতে গুনে গুনে নিঃশ্বাস নেয়। তারানাথ থমকে গেলেন, কারণ তিনি ঠিক তখনই শুনতে পেলেন 1, 2, 3, কেউ যেন নিঃশ্বাস গুনছে। কিন্তু ঘরে তো 4 জন ছাড়া আর কেউ নেই। অঘোর। ঘরের কোণে থাকা প্রথম ছায়াটা নড়ল। ছায়াটা মাটিতে নয়, দেয়ালের ওপর দাঁড়িয়ে। তারানাথ চোখ বন্ধ করে বললেন, নাম বল। ঘরটা কেঁপে উঠল। ছায়া থেকে একটা গলা, ভাঙা, শুকনো। আমার নাম ছিল অঘোর।
এই নাম শোনামাত্র মেয়েটা চিৎকার করে উঠল। সে কানে হাত চেপে বলল, ও সাধক ছিল, শ্মশানে থাকত, মরার আগে নিজের দেহ নিজের কাছেই উৎসর্গ করেছিল। তারানাথ বুঝলেন, অঘোর মৃত্যুর পরও মুক্তি পায়নি, কারণ সে মৃত্যু মানেনি। বিনোদিনী। হঠাৎ ঘরের মাঝখানে একটা ছায়া ফুটে উঠল। এই ছায়াটা নারীর, চুল বাঁধা, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা। তারানাথ ধীরে বললেন, তুমি কে? ছায়াটা হাসল। হাসির শব্দ নেই, কিন্তু বুকের ভেতর কাঁপন। আমাকে সবাই ডাকত বিনোদিনী। আমি গান গাইতাম। মেয়েটা ফিসফিস করে বলল, গ্রামের মেয়ে ছিল, এক রাতে ওদের ডাকে নদীর ধারে গিয়েছিল। পরদিন শুধু চুল পাওয়া যায়। তারানাথ চোখ খুললেন। এই আত্মা ডাকের শিকার, আর ডাক এখনো থামেনি। তৃতীয় ছায়া, শিশুটি। সবচেয়ে ভয়ঙ্করটা তখনও আসেনি। ঘরের একদম পেছন থেকে একটা খুব ছোট ছায়া এগিয়ে এলো। ছোট, কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা। শিশুর গলা, কিন্তু কথাগুলো বৃদ্ধের মতো। আপনি দেরি করেছেন, তান্ত্রিক কাকু। তারানাথ এই প্রথম পিছিয়ে গেলেন এক পা, কারণ তিনি বুঝলেন এই ছায়াটা শিশু নয়। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কার দেহে ঢুকেছিলে? ছায়াটা মাথা তুলল, এই গ্রামটাই আমার দেহ। ঘরের চারদিক থেকে একসঙ্গে ফিসফিস, আমরা এখানেই আছি, আমরা এখানেই থাকব। কালো পুঁথির নিষেধ। তারানাথ ঝোলা খুললেন, কালো পুঁথি বের করলেন। মেয়েটা আতঙ্কে বলল, ওটা খুলবেন না, ও মন্ত্র পড়লে কেউ না কেউ আর আগের মতো থাকে না। তারানাথ শুধু বললেন, আমি জানি। পুঁথি খুলতেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। দেয়ালে লেখা ভেসে উঠল লাল অক্ষরে, 3 ছায়া, 3 দেহ, একটি দরজা। খোলার মূল্য, একজন জীবিত। মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে বলেছে এই দরজা খুলতে আপনার শরীর লাগবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তারানাথ চোখ বন্ধ করলেন। আর ঠিক তখনই বাইরে থেকে একটা শিশুর হাসি ভেসে এলো। তারানাথ ধীরে বললেন, ওরা 3 জন নয়, ভুল করছ, ওরা 4। মেয়েটা চিৎকার করে উঠল, তাহলে চতুর্থটা কে? তারানাথ উত্তর দিলেন না, কারণ ঘরের মেঝেতে আরেকটা ছায়া তৈরি হচ্ছিল। আর সেই ছায়াটা তারানাথ তান্ত্রিকেরই। তারানাথ তান্ত্রিক পরে বলেছিলেন, যেদিন নিজের ছায়াকে আলাদা হয়ে দাঁড়াতে দেখো, সেদিন বুঝবে তুমি আর সম্পূর্ণ নও। ছায়া যেটা নড়ছে, ঘরের মেঝেতে তারানাথের ছায়াটা, আর তার সঙ্গে মিলছে না। তিনি এক কদম এগোলেন, ছায়া এগোল না। তিনি থামলেন, ছায়া এগিয়ে এলো। মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, আপনার ছায়া আপনাকে মানছে না। তারানাথ শান্ত গলায় উত্তর দিলেন, কারণ এটা আর আমার নয়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। শঙ্খটা, যেটা ঝোলার ভেতরে ছিল, নিজে থেকেই কাঁপতে শুরু করল। তারানাথ বললেন, বেরিয়ে এসো, লুকোনোর সময় শেষ। ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়াল, মানুষের মতো, কিন্তু মুখটা স্পষ্ট নয়। তার গলা তারানাথেরই মতো, কিন্তু যেন অনেক পুরনো। আমাকে ভুলে গেছিস তারানাথ? মেয়েটা ফিসফিস করে বলল, ওটা কে? তারানাথ চোখ বন্ধ করে বললেন, ও আমি, অথবা বলা ভালো, আমি যা হতে পারতাম। অতীতের দরজা। ছায়াটা কথা বলতে লাগল, তুই যখন প্রথম তন্ত্র শিখিস, তখন এক রাতে এক দরজা খুলেছিলি।
ঘরের দেয়ালে হঠাৎ ছবি ভেসে উঠল। একজন তরুণ তারানাথ, চোখে অহংকার, হাতে মন্ত্রলিপি। ছায়া বলল, সেদিন তুই শক্তি চেয়েছিলি, মুক্তি নয়। তারানাথ ধীরে বললেন, ভুল করেছিলাম। মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, এই গ্রামটা, এটা কি সত্যি গ্রাম? ছায়া হাসল, না, এটা একটা আটকে থাকা ক্ষেত্র, যেখানে যারা ডাক শুনেছিল তারা সবাই রয়ে গেছে। অঘোর, বিনোদিনী, শিশুর ছায়া, সবাই একসঙ্গে ফিসফিস করল, আমরা যেতে পারি না। ছায়া যোগ করল, কারণ দরজাটা পুরো বন্ধ হয়নি। কালো পুঁথির পাতাগুলো উল্টে গেল। শেষ পাতায় লেখা ভেসে উঠল, দরজা বন্ধ করতে হলে চতুর্থ ছায়াকে থাকতে হবে। মেয়েটা চিৎকার করে বলল, মানে? তারানাথ গভীর শ্বাস নিলেন, মানে কেউ একজন এখানে থেকে যাবে। তিনি মেয়েটার দিকে তাকালেন, তারপর গ্রামটার দিকে। বললেন, এরা তো আগেই আটকে আছে। কাউকে মুক্তি দিতে হলে কাউকে বাধা লাগে। ছায়াটা এগিয়ে এলো, তারানাথের খুব কাছে। তুই যদি থাকিস, তোর শরীর বাঁচবে। আমি বাইরে যাব। তারানাথ মাথা নেড়ে বললেন, না, ভুল আমি করেছি। তিনি শঙ্খে ফুঁ দিলেন। শব্দটা খুব আস্তে, কিন্তু চারদিক কেঁপে উঠল। ছায়াটা চিৎকার করল, তুই জানিস না এখানে থাকলে কি হয়? তারানাথ শুধু বললেন, জানি, তাই তো করছি। শেষ দৃশ্য, ভোরের আলো ফুটতে শুরু করল। গ্রামটা ধীরে ধীরে ফিকে হয়ে গেল। ঘর, দরজা, ছায়াগুলো সব মিলিয়ে গেল। মেয়েটা চোখ খুলে দেখল, সে একা, একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে। দূরে কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো তাবিজ। আর কলকাতায় বাগবাজারের বাড়িতে সেদিন সকাল থেকে তারানাথ তান্ত্রিকের কোনো ছায়া আর দেখা যায়নি। এই মেয়েটা কে ছিল? ভোরের আলোয় মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম ছিল কমলা। গ্রামের কেউ তাকে মনে করতে পারত না। কেউ বলতো, ও তো জন্মায়নি। কেউ বলতো, ও তো আগেই মরে গেছে। কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর। কমলা ছিল প্রথম ডাক শোনা মানুষ। এই গ্রামের ক্ষেত্র তৈরি হয়েছিল তার ভয় থেকে। তারানাথ যখন দরজা বন্ধ করলেন, কমলাই একমাত্র মানুষ যে বাইরে ফিরতে পেরেছিল। কিন্তু সে আর স্বাভাবিক ছিল না। সে কখনো রোদে দাঁড়াত না, কারণ তার ছায়া নেই। কলকাতার অদ্ভুত সকাল। বাগবাজারে সেদিন লোকেরা লক্ষ্য করল, তারানাথ তান্ত্রিক হাঁটছেন, কথা বলছেন, চা খাচ্ছেন। কিন্তু দুপুরে সূর্য ঠিক মাথার ওপরে থাকলেও তার পায়ের নিচে কোনো ছায়া নেই। এক বৃদ্ধ বলেছিল, তান্ত্রিক বাবু, আপনার ছায়া কোথায়? তারানাথ হালকা হেসে বলেছিলেন, আমি সেটা দিয়ে এসেছি। শিষ্যর প্রশ্ন। এক রাতে তাঁর প্রিয় শিষ্য জিজ্ঞেস করেছিল, গুরুদেব, আপনি কি এখনো মানুষ? তারানাথ অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, আমি এখন একটা দরজা। শিষ্য কাঁপতে কাঁপতে বলেছিল, কিসের দরজা? তারানাথ উত্তর দেন, যারা ডাক শুনে ফেলে কিন্তু যেতে পারে না, তাদের আর এই জগতে ঢুকতে দিই না। শঙ্খের শব্দ। আজও হাওড়ার দক্ষিণে কিছু নির্দিষ্ট রাতে শঙ্খের খুব আস্তে শব্দ শোনা যায়। কেউ শোনে না, কিন্তু যারা শোনে তারা বলে, মনে হয় কেউ বলছে, ফিরে যাও। যারা সেই শব্দ উপেক্ষা করে তারা আর কখনো পুরোপুরি ফিরে আসে না। শেষ সতর্কবাণী। তারানাথ তান্ত্রিক তাঁর শেষ রাতে বলেছিলেন,
সব দরজা ভাঙতে নেই। কিছু দরজা তোমাকে ভেতরে ডাকার জন্য নয়, তোমার জায়গা নিতে ডাকে। সেদিন রাতেই ঘরের প্রদীপ নিভে যায়। সকালবেলা বিছানায় কেউ নেই, শুধু মেঝেতে একটা ছায়া পড়েছিল। ছায়াটা ধীরে ধীরে দেয়ালের ভেতর ঢুকে গেল। শেষ কথা, এই গল্প শেষ নয়। কারণ যদি কোনো রাতে আপনি দেখেন আপনার ছায়া একটু দেরিতে নড়ছে, তাহলে মনে রাখবেন কারও না কারও দরজা আবার খুলছে।